এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আগামী অর্থ বছরে আয়কর কমতে পারে। অভিন্ন 15% বদলে ভ্যাট হবে 3 স্তরের 5, 7 এবং 10%। আর খেলাপি ঋণ আদায় বাড়াতে নিয়োগ দেয়া হবে স্বাধীন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতিদের সাথে প্রাক বাজেট বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। নতুন অর্থ বছরের বাজেট পরিকল্পনায় বিভিন্ন অংশীজনের সাথে নিয়মিত বৈঠক করছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বৈঠকে বসেন বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতিদের সাথে। অর্থমন্ত্রী জানান, আগামী অর্থ বছরের শুরুতেই কার্যকর হবে 2012 সালের ভ্যাট আইন। ভ্যাট হবে 3 স্তরের। ইলেকট্রনিকভাবে ভ্যাট আদায় করতে প্রাথমিকভাবে বসবে 50,000 ফিসকাল ডিভাইস। আমরা ট্যাক্স রেট কমাবো একদিকে, আরেকদিকে আমরা নতুন এলাকা নিয়ে আসতেছি। আমরা ভ্যাট নতুন করে শুরু করব। আমাদের 3 রকম রেট আমরা চিন্তা করে রেখেছি। একটা হচ্ছে 5%, একটা 7.5%, একটা 10%। স্বাভাবিক নিয়মে খেলাপি ঋণ আদায় করা না গেলে নিয়োগ দেওয়া হবে বেসরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এনপিএল তো আদায় করবোই আমরা। যখন দেখি যে আদায় করা যাচ্ছে না, তখন আমরা এগুলো কি করব? এগুলো তো আমরা একটা কারো না কারো হাত ধরে এগুলোকে ডিসপোজাল করতে হবে। তো ডিসপোজালের দায়িত্বটা তখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিকে দেব, যাতে করে সেখানে তারা যথাযথভাবে ভ্যালুটা আদায় করতে পারে। আগামী অর্থ বছর থেকে শুরু হচ্ছে অনেকদিন ধরে ঝুলে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তিকরণ। আমরা আগামী বছর থেকে আমরা শুরু করব এবং ফেজ ওয়াইজ ইন 3 ইয়ার্স যেগুলো এমপিভুক্ত হওয়া দরকার সেগুলো আমরা বাস্তবায়ন করব। এছাড়াও হাওড়ের কৃষকদের কথা ভেবে চালু হবে শস্য বীমা। থাকবে সব নাগরিকের জন্য স্বাস্থ্য বীমা। আগামী অর্থ বছরে গুরুত্ব পাবে কর্মসংস্থান তৈরি, তথ্য প্রযুক্তি খাত ও রপ্তানি উৎসাহিতকরণ। এগুলো সবগুলো কিন্তু আবার কমিটিতে যাবে, কমিটির অনুমোদন নিয়ে আমরা করতে হবে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। জনসেবা এবং নারী শিক্ষার প্রসারে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এর আগে শেখ হাসিনা টাঙ্গাইল জেলায় 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে স্বাধীনতার পর কোন সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সকালে প্রথম পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঢাকা থেকে আকাশপথে সরাসরি এই কমপ্লেক্সে পৌঁছান তিনি। ভারতেশ্বরী হোমসের শিশুরা এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানাকে অভ্যর্থনা জানান। এরপর দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মরণোত্তর এবং শিল্পী শাহাবুদ্দিন ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে স্বর্ণপদক গ্রহণ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কুমুদিনী ট্রাস্ট সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের বিত্তবানরাও অনুসরণ করতে পারেন। যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নের কিছু অংশ বাস্তবায়ন করতে পারলেও নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। বাংলাদেশ আজকে আর ওই দরিদ্র দেশ হিসেবে অবহেলা কেউ করতে পারে না। বাংলাদেশকে আজকে আর কেউ করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলায় 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এর মধ্যে নির্বাচিতদের চিঠি দেওয়ার পাশাপাশি প্রস্তুত করা হয়েছে ডাকসু ভবনও। এদিকে নির্বাচন বাতিল চেয়ে চলছে আন্দোলনও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ভিপি পদ ছাড়া সবকটিতে জয় পায় ছাত্রলীগ। বেশিরভাগ হল সংসদে জয়ী হয় ছাত্রলীগ। নির্বাচন বর্জন করে নতুন নির্বাচনের দাবি করছে বাম সহ কয়েকটি ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার উপাচার্য জানান, দু একটি অনিয়মের অভিযোগ তদন্ত চলছে। পাশাপাশি নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা। যে তাৎক্ষণিকভাবে কিছু ধোঁয়াশা, কিছু বিভ্রান্তি সেগুলো ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যাবে। কেননা সত্যের একটি বড় শক্তি আছে। সুশৃঙ্খলভাবে যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার প্রতি সকলে যেন শ্রদ্ধাশীল থাকি, সেই আহ্বানই আমি রাখব। নবনির্বাচিত জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানিয়েছেন, প্রশাসনের চিঠি পাননি তারা, তবে নিজেদের কোনো বাড়তি আয়োজনও নেই। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। আজকে ভাইস প্রেসিডেন্ট স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলেছেন অনতিবিলম্বে মতো কাল বা পরশুর মধ্যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তারা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আস্থা রেখেছে আমাদের উপরে, এবং সেই যেহেতু আমরা চাই প্রতি বছর ক্যালেন্ডার ইয়ারে ডাকসু যোগ হোক, প্রতি বছর ডাকসু হোক, আর কখনোই আর 28 দিনের জন্য আমাদের নির্দিষ্ট সময়ের পর অপেক্ষা করতে না হয়। ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই এক এক সময় এক এক রকম কথা বলে আলোচনায় থাকছেন কোটা আন্দোলন নেতা নুরুল হক নূর। তিনি দায়িত্ব নিতে ছাত্রলীগের সহযোগিতাও চেয়েছেন, অন্যদিকে দিচ্ছেন আন্দোলনের হুমকিও। আমার একটি সংগঠন রয়েছে, তারা আমার জন্য শ্রম দিয়েছে, কাজ করেছে আমার সাথে। অন্যান্য আমার যে সহযোদ্ধারা রয়েছে তারা আমাদের সাথে কাজ করেছেন, এবং সাধারণ শিক্ষার্থীরা যারা আমাকে এই এত কারচুপির পরে এত ভোটে নির্বাচিত করেছে, তাদের সাথে আমরা কথা বলে ইন্টারাকশন বুঝতে চেষ্টা করছি তারা কি চাচ্ছে। সেই জায়গা থেকে তারা যদি চায় যে আমি ভিপি হিসেবেই তাদের জন্য ভিপির দায়িত্ব নিয়ে তাদের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করে, আমি সেটা করব। আর তারা যদি না চায় তাহলে আমি সেই পদে দায়িত্ব গ্রহণ করব না। এদিকে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন অব্যাহত রেখেছেন কয়েকজন প্রার্থী। বুধবার রাত থেকে রোকেয়া হলের প্রধান ফটকের বাহিরে 4 জন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু ও হল সংসদ নেতারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। আর ভিপি নুরুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া ভাগ্যের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের কোনো শিক্ষার্থীর নামে মামলা দেওয়া হয়নি, কাউকে বহিষ্কারও করা হয়নি, জানালেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন এলে দেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, কোনো গণতান্ত্রিক দেশে তা কাম্য হতে পারে না। বিকেলে মৌলভীবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণে সকল ভোটার ও প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে সিইসি বলেন, কোনো এজেন্টকে যেন কেন্দ্র থেকে বের করে দেয়া না হয় সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, পেশাগত পরিচয় দিয়ে সাংবাদিকরা মোবাইলে ছবি তুলতে পারবেন। গৃহস্থলীর গ্যাসের দাম 80% বাড়াতে চায় কর্ণফুলী গ্যাস কোম্পানি। সেক্ষেত্রে এক চুলায় 750 টাকার পরিবর্তে গ্রাহকদের গুনতে হবে 1350 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে 800 টাকা থেকে বেড়ে হবে 1440 টাকা। সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানির শেষ দিনে দাম বাড়ানোর এই প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। এতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার 3 টাকা 13 পয়সার বদলে 9 টাকা 74 পয়সা করার প্রস্তাব দেওয়া হয়। সার কারখানায় প্রতি ঘনমিটার গ্যাস 2 টাকা 71 পয়সার পরিবর্তে 8 টাকা 44 পয়সায় বিক্রি করতে চায় কর্ণফুলী। ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য গ্যাসের দামও দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে বর্তমানে 9 টাকা 62 পয়সার পরিবর্তে প্রতি ঘনমিটার গ্যাসের দাম হবে 18 টাকা 4 পয়সা। এছাড়া শিল্প খাতে 132%, বাণিজ্যিক সংযোগে 41% এবং চা বাগানে গ্যাসের দাম 107% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে গণশুনানিতে। পাশাপাশি বিতরণ চার্জও 25 থেকে বাড়িয়ে 77 পয়সা করার প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস কোম্পানি। আজ শুনানি শেষ হলে আইন অনুযায়ী 90 দিনের মধ্যে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বিইআরসির। গ্যাসের দাম বাড়ানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গ্যাস আমদানি করা হলে বিদ্যুৎ, শিল্প ও সার খাতে দেওয়ার পর বাসাবাড়িতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দুপুরে সাভারের বিরুলিয়ায় ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এলএনজি আমদানি করছি এবং করব, কিন্তু এলএনজির দাম আমাদের দেশীয় গ্যাসের চেয়ে বেশি। সুতরাং দুটাকে এমনি সমন্বয় করে করতে চাই যাতে এলএনজি এবং আমাদের দেশীয় গ্যাস মিলিয়ে বাজারে দিলে ভোক্তাদের জন্য এটা অত ব্যয়বহুল না হয়।
মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। দক্ষিণের চেয়ে বেশি খারাপ অবস্থা ঢাকার উত্তর অংশে। সিটি কর্পোরেশনগুলো কারি কারি টাকা খরচ করলেও তা কোনো কাজেই আসছে না। ঢাকা উত্তর সিটির 15 নম্বর ওয়ার্ডে বালুঘাট উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী মোতালেব মিয়া সকাল সকাল দরজা খুলেই তাকে মশার কয়েল ধরিয়ে রাখতে হয় প্রায় সব শ্রেণীকক্ষে। আমাদের স্কুলে কোনোদিন মশার ওষুধ দেয় না, বাচ্চারা কলম ধরবে না, মশা মারবে। কন আপনারা এই জন্য আমরা স্কুলে খুব যন্ত্রণা, এলাকা পুরো যন্ত্রণা মশার। কয়েল ধরেও যে খুব একটা লাভ হয় তাও না, মশা মারতে মারতেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। সকালবেলা আসলে প্রচন্ড মশা থাকে, এই মশার কারণে আমাদের ক্লাস করতে সমস্যা হয়। আমাদের ক্লাসে অনেক মশা, অনেক কামড়ায়, হাত পা ফুলায় ফেলায়। পড়তে যায়, লিখতে যায়, ওই সময় মশা ডিস্টার্ব করে। মশার এই উপদ্রবে চরম বিরক্ত শিক্ষকরাও। যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের যে স্বাভাবিক পড়ালেখা, ক্লাসে বসা, ক্লাস করা, তাদের অনেক সমস্যা হয় এই মশামাছির জন্য। অনেক বাচ্চা কয়েলের ধোঁয়াও সহ্য করতে পারে না, প্লাস মশার কামড় অনেক বাচ্চা এখন মোটামুটি বিভিন্ন রকম জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো দেখা যায় তারা প্রতিনিয়ত আসছে স্কুলে ছুটি নেওয়ার জন্য বা বাসা থেকে ফোন দিচ্ছে যে বাচ্চার জ্বর। এ তো একটিমাত্র স্কুলের কথা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ, কিন্তু সচরাচর দেখা মেলে না সিটি কর্পোরেশনের মশক নিবারণ কর্মীদের। হয়তো আমাদের যে কর্মী যারা আছে তাদের হয়তো কিছুটা হয়তো গাফিলতা বা শিথিলতা থাকতে পারে, কিন্তু এটাকে আরো স্ট্রেনথেনিং করার জন্য কিন্তু আমরা তদারকি করা হচ্ছে। ফগার মেশিন দিয়ে মশা দূর করার যে চেষ্টা করে সিটি কর্পোরেশন, তাতে তেমন কোনো লাভই হয় না। লার্ভা নিধনের ওষুধ ছেটানো হয় কোনো মতে। আবার ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট, বসুন্ধরা আবাসিকের মতো বড় এলাকা সিটি কর্পোরেশনের আওতার বাইরে। গেল অর্থবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশা দূর করার বাজেট ছিল 23 কোটি টাকা, আর চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ 20 কোটি টাকা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। তুরাগ নদ ভরাট করে গড়ে ওঠা রূপালী সৈকত ও আবুল খায়ের গ্রুপের প্রকল্পে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে সাভারের আমিনবাজার বড় বরদেশি মৌজায় উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। এ সময় প্রকল্প দুটির বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়। এর আগে সকালে রামচন্দ্রপুর ও ঢাকা উদ্যানে বিচ্ছিন্নভাবে কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক AKM আরিফুদ্দিন বলেন, ঢাকার চারপাশের নদীর তীর দখলমুক্ত করতে আরও 1.5 মাস অভিযান চলবে। তুরাগ ও বালু নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিআইডব্লিউটিএর 18 দিনের অভিযানে সদরঘাট থেকে গাবতলী 20 কিলোমিটার জায়গায় প্রায় 2000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রাকৃতিক জলাধারকে একেবারেই বিনাশ করে এখানে বেশ কয়েকটি হাউজিং কোম্পানি এবং কয়েকটি পাওয়ার প্ল্যান্টটাকে এখানে করার পরিকল্পনা বা অন্য কোনো ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা করেছে। নদীকে যারা এইভাবে দখল করলো বা এইভাবে মেরে ফেলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া আসলে উপায় নাই। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, বিস্কুট ও কেক তৈরির দায়ে পুরান ঢাকার একটি বেকারিকে 4 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দুপুরে পুরান ঢাকার বালুঘাটে হক ফুডস অ্যান্ড বেকারি নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় কারখানার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায় শ্রমিকদের। এ সময় মেয়াদোত্তীর্ণ ফুড কালার জব্দ করা হয়। এছাড়া দীর্ঘদিনের পুরাতন তেল দিয়ে মিষ্টি ও চানাচুর তৈরি করছিল প্রতিষ্ঠানটি। আটা ময়দা প্রক্রিয়াজাত করার কড়াই ছিল নোংরা। পরে অনিরাপদ খাদ্য রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে একজনকে 1 মাসের কারাদণ্ড দেয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ন্যূনতম হাইজিন তারাকে মেনটেন করছেন না। এছাড়াও যারা কর্মীরা রয়েছেন, এখানে খাদ্যকর্মীরা রয়েছেন, তারাও ব্যক্তিগত স্বাস্থ্য বিধানগুলো মেনে চলছেন না। এই বিষয়গুলো মূলত নিরাপদ খাদ্য বিরোধী কাজ এবং সেই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং আমলে নিয়ে এই প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন 2013-29 ধারা অনুযায়ী 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক দমনে কঠোর অবস্থানে রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানান। আমরা আহ্বান করছি যারা মাদকের ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবসা ত্যাগ করে আল্লাহর দুনিয়াতে অনেক ব্যবসা আছে, সেই ব্যবসা চলে যান। যে এগুলো আনবে তার বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা নেব। মোবাইল অপারেটরগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি কল ড্রপ হচ্ছে গ্রামীণ ফোনে, যা বিটিআরসির নির্ধারিত সীমা ও অন্যান্য অপারেটরগুলোর কল ড্রপের তুলনায় অনেক বেশি। খরচ বেশির অজুহাতে যন্ত্র ও তরঙ্গে বিনিয়োগ বাড়াচ্ছে না গ্রামীণ ফোন সহ অন্যান্য অপারেটরগুলো। নতুন বিনিয়োগ ছাড়া টেলিকমে গ্রাহক সেবার মান রক্ষা সম্ভব নয় বলছেন টেলিকম খাত বিশেষজ্ঞরা।
মোবাইলে কথা বলার সময় হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকেই বলে কল ড্রপ। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তথ্য বলছে, এখন সবচেয়ে বেশি কল ড্রপ হচ্ছে গ্রামীণ ফোনে। টেলিকম কমপ্লায়েন্স অনুযায়ী মাসে কল ড্রপ 2% মধ্যে রাখার নির্দেশনা রয়েছে। তবে প্রতিটি কল ড্রপ নয়, 3টি কল ড্রপ হলে গ্রাহককে ক্ষতিপূরণ দেয় জিপি। জানুয়ারিতে আমরা দিয়েছি অ্যারাউন্ড 4.5 মিলিয়ন মিনিটস অ্যাজ এ কম্পেনসেশন। একইভাবে ফেব্রুয়ারি মাসে দিয়েছি আমরা 4 মিলিয়ন মিনিটস টু আওয়ার কাস্টমার, যারা কম্পেনসেট করার এলিজিবিলিটি পেয়েছে। কিন্তু এমন নিয়মে গ্রাহক প্রকৃত ক্ষতিপূরণ পাচ্ছে না বলছেন টেলিকম খাত বিশেষজ্ঞরা। যেমন ধরেন একজন ডাক্তার তার রোগীর সাথে কথা বলছে, সে হয়তো 10 মিনিট কথা বলবে, কিন্তু এই 10 মিনিটের সেশনের মার্কেট ভ্যালু করবে 1000 টাকা। মাঝপথে আপনার কলটা কেটে গেল, তাই কিন্তু আবার তাকে এই সেশনটা রিপিট করতে হবে। তাহলে কিন্তু গ্রাহক কিন্তু লুজার হচ্ছে, শুধু টক টাইমের টাকা না, তার প্রোডাক্টিভ টাইমটা যে লস হলো ওইটার মার্কেট ভ্যালুটা সে লস করছে। সুতরাং তাকে এইটা কম্পেনসেট করতে হবে। কল ড্রপ কমাতে হলে যন্ত্র ও তরঙ্গে নতুন বিনিয়োগ প্রয়োজন, কিন্তু খরচ বেশির অজুহাতে সেটি করছে না অপারেটরগুলো। এভারেজ যদি আমাকে একটা কল ড্রপ কমাতে হয়, সেখানে কিন্তু আমার একটা সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এই ইনভেস্টমেন্টটা আমরা তখনই করব যখন দেখা যাবে যে আমার সেখানে একটা রিটার্ন আছে, নতুবা এই জিনিসটা ইনভেস্টমেন্ট আপনার জাস্টিফাই করবে না। আমাদের দৃষ্টিকোণ থেকে স্পেকট্রাম প্রাইসটা ইজ কোয়াইট হাই। তো আমি যেই পরিমাণ আমার রিটার্ন ইনশিওর করব, আমাদের কাস্টমাররা তাদের ডেটা পারপাসে যেই পরিমাণ স্পেকট্রাম ইউসেজ করবে, সেই পরিমাণে হয়তো আমি কাঙ্ক্ষিত রিটার্ন ইনশিওর করতে পারবো না। গ্রাহক সেবার মান রক্ষা করতে হলে নতুন বিনিয়োগ ছাড়া উপায় নেই বলছেন টেলিকম খাত বিশেষজ্ঞরা। গ্রামীণ ফোনের প্রফিট দেখেন, এটা এক্সেপশনালি হাই প্রফিট। গ্রামীণ ফোন মাত্র $200 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে, অথচ গত বছরেই শুধু তারা 400 থেকে 500 মিলিয়ন ডলারের প্রফিট করেছে। সুতরাং এই প্রফিটের সাপেক্ষে স্পেকট্রামের দাম খুবই নগণ্য। তবে নতুন তরঙ্গ কেনার সুফল পাচ্ছে বাংলালিংক। গত বছর অনেক স্পেকট্রাম কিনেছি, 10.6 মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছি প্রায় 3000 কোটি টাকা দিয়ে। ওইটা কিন্তু আমরা এখন ফলটা পাচ্ছি। সেজন্য আপনি দেখবেন যে আমাদের কল ড্রপ কিন্তু অন্য অপারেটরদের থেকে তুলনা করলে বেটার। পাশাপাশি মোবাইল কল সংযোগ স্থাপনের সফলতার হারেও অপারেটরগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলালিংক। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 2 কোটি মানুষ কিডনির নানান রোগে ভুগছেন। গড়ে প্রতি ঘন্টায় কিডনি বিকল 5 জন রোগী মারা যাচ্ছেন। 2018 সালে কিডনির জটিল রোগে আক্রান্ত এইসব রোগীদের বাঁচাতে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন পাশ হলেও সচেতনতার অভাবে তার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। এলিনা আজিজ গত 13 বছর ধরে ভুগছেন কিডনির জটিল রোগে। এখন তার 2টি কিডনি নষ্ট। সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করে বেঁচে আছেন। 13 বছরে কিডনির চিকিৎসা করাতে গিয়ে খরচ হয়েছে কোটি টাকার বেশি। আমার যে টাকা ছিল, আমার স্বামীর টাকা ছিল, সবই শেষ। এখন আর চিকিৎসা করতে পারো না, করার ক্ষমতাই আমার নাই। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় দেশের 2 কোটির বেশি মানুষ কিডনির নানা রোগে ভুগছে। তাদের অন্তত 1 লাখ রোগীর ডায়ালাইসিস দরকার, কিন্তু তা করাতে পারছেন মাত্র 10 ভাগ। এর প্রধান কারণ আমাদের দেশে এখনো নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম জাতীয় কিডনি রোগ, আর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। কিডনিতে পাথর হলে প্রস্টেট গ্ল্যান্ডের কারণে বড় হয়ে যদি সেটা প্রপার ট্রিটমেন্ট না করা যায়, ক্রমান্বয়ে কিডনি বিকল হতে পারে। চিকিৎসকরা বলছেন 70 থেকে 80 ভাগ মানুষ কিডনি নষ্ট হওয়ার আগে বুঝতেই পারেন না যে তিনি অসুস্থ। এদিকে যাদের কিডনি প্রতিস্থাপন দরকার ডোনারের অভাবে তা করাতে পারেন মাত্র 1%-এরও কম মানুষ। এমন অবস্থায় কিডনি প্রতিস্থাপনের হার বাড়াতে 2018 সালের জানুয়ারি মাসে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন পাশ হয়, যাতে ডোনার হিসেবে মা বাবা ভাই বোনের সাথে দাদা দাদি নানা নানি চাচা মামা চাচাতো মামাতো খালাতো ফুপাতো ভাই বোনদেরও যোগ করা হয়। বড় ভাইয়ের অসময় ছোট ভাই জানে, ছোট ভাইয়ের অসময় বড় ভাই। তারা যদি অসম শেয়ার না করে তাহলে তারা হাউ দে কুড শেয়ার দ্য কিডনি। আর আপন ভাই বোন যদি কিডনি না দেয় তাহলে ফার্স্ট কাজিন কি দিবে? অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনে বলা আছে, অনুমতি সাপেক্ষে আইসিইউতে ব্রেন ডেথ ঘোষণা করা রোগীর কিডনি লিভার সহ অঙ্গ প্রত্যঙ্গ রোগীকে সংযোজন করা যাবে, যা দিয়ে বাঁচানো সম্ভব একাধিক মৃত্যু পথযাত্রীকে। কিন্তু সচেতনতার অভাবে এখনো তা শুরু হয়নি। কবরে দিলে তো কিডনি দুটি এমনি পচে যাবে, তো সেই পচাটা ভালো, সেটি নষ্ট হয়ে যাওয়াটা ভালো, নাকি আপনার ভাই বা আপনার বোনের
কিডনি আর দুজনের শরীরে তাকে সার্ভিস দিলে সেটা ভালো। আমি মনে করি এই ব্যাপারে গণমাধ্যমকে আগে আসতে হবে। আমাদের যারা ধর্মীয় গুরুরা আছেন, বিভিন্ন ধর্মের ইমাম সাহেবরা আছেন, তাদেরকে আগে আসতে হবে। ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট আইন বাস্তবায়ন করতে হলে সরকারি উদ্যোগের সাথে জনসচেতনতা তৈরি করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত অফিস ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টিল কেস। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। কর্মীরা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে সেই লক্ষ্যে নান্দনিক সব ফার্নিচার নিয়ে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। কর্মীরা যেন কাজে আরো বেশি মনোযোগী হয় সেজন্য আধুনিক ডিজাইনের ফার্নিচার দিয়ে অফিস সাজানোর বিকল্প নেই বলে মনে করেন স্টিল কেস ইন্ডিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রবীণ রাওয়াল। বনানীর ২৭ নম্বর রোডে কে ব্লকের ২২ নম্বর বাড়িতে স্টিল কেসের শোরুম স্থাপন করা হয়েছে। জানাবো সংস্কৃতির খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরায় ১০ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গীতাঞ্জলি ললিত কলা একাডেমি। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। রাজধানীর উত্তরার রবীন্দ্র নজরুল মঞ্চে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বসবে এই সাংস্কৃতিক মিলন মেলা। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে তুলে ধরতে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও আবৃত্তি উৎসব। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই আবৃত্তির উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭টি কবিতা আবৃত্তি সংগঠন অংশ নেয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংগঠক অমিতক্ষর এই আবৃত্তি উৎসবের আয়োজন করেন। উৎসবে আবৃত্তিকারদের সাথে এসেছেন কবি লেখকরাও। আর এই উৎসবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয়। খুব খারাপ সময় থাকা ঢাকার চলচ্চিত্র শিল্পের প্রধান সমস্যা হয়ে উঠেছে প্রেক্ষাগৃহ সংকট। সারা দেশে ক্রমান্বয়ে কমছে সিনেমা হলের সংখ্যা। যখন পরিস্থিতি, তখন চলচ্চিত্র প্রদর্শক সমিতি ঘোষণা দিয়েছে তাদের দাবি মানা না হলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়া হবে। মৃতপ্রায় চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। অনেকের সাথে আমার আলোচনা হয়েছে প্রাথমিকভাবে বড় বড় শহরগুলিতে এবং পরবর্তী ধাপে প্রত্যেকটি জেলা শহরে যদি আমরা এই ধরনের সিনেপ্লেক্স করতে পারি তাহলে সিনেমার দর্শকরা ফেরত আসবে। সরকারের এই প্রতিশ্রুতিতে আশার আলো দেখেছিলেন অনেকেই। আমরা তো সবসময় চাইবো যে আমাদের অডিয়েন্সও চাইছে যে একটা ভালো পরিবেশে বসে তারা যেন একটা ভালো সিনেমা উপভোগ করতে পারে। আধুনিক সিনেমা হলের অভাবে, সুন্দর সিনেমা হলের অভাবে, সুন্দর পরিবেশের অভাবে হয়তো দেখতে পাচ্ছে না। ভালো ছবির অন্যতম শর্ত কিন্তু একটা ভালো প্রেক্ষাগৃহ। আমরা যারা অভিনেতা প্রযোজক আছি তাদের জন্য একটা আসলে আশায় বুক বাঁধবার আরেকটা জায়গা হলো আমরা যে ছবিগুলো করতে চাই, যে ছবিগুলো বিশ্বাস করি, সেই ছবিগুলো আশা করছি যে এসব হলে আসবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। ডিজিটাল চলচ্চিত্র যখন এলো তখন দেখা গেল যে সিনেমা হলের মালিকরা তারা নিজেরা যে সিনেমা হলে একটা মেশিন বসাতে হয়, ডিজিটাল মেশিন, সেটি তারা বেমালুন এড়িয়ে গেল, যেটি কোনোভাবে একটি সিনেমা হলের কাছ থেকে কাম্য নয়। সরকারের পৃষ্ঠপোষকতা দরকার ব্যাপকভাবে। পাশাপাশি যারা পুরনো হলগুলি বন্ধ রেখেছেন তাদেরও ডিজিটাল পদ্ধতিতে এসে হলগুলি চালু করা উচিত। বিনা সুদে প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য ঋণ দেওয়ার সরকারি পরিকল্পনার বাস্তবায়ন হয়নি 2 বছরেও। ব্যাংকে আমরা গেলে বলছে না, এরকম কোনো সার্কুলার আমাদের কাছে আসে নাই, সুতরাং আমরা আপনাকে লোন দিতে পারবো না সিনেমা হলে। সিনেমা হলে দিতে গেলে আপনাকে এই পরিমাণ ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্সে তো আমার 12-13% পড়তেছে, কম্পাউন্ড ট্যাক্স দিয়ে 15% হয়ে যাচ্ছে, তখন তো আর হয় না। এই দুঃসময়ে পরিবেশক সমিতির পক্ষ থেকে এসেছে সিনেমা হল বন্ধ করে দেওয়ার ঘোষণা। প্রতিটি সিনেমা হল মালিকের লোকসানের পরিমাণ বাড়ছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 12 এপ্রিল থেকে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেব। তাই বাংলা সিনেমার এই দুঃসময়ে আতঙ্কিত হয়ে আছেন চলচ্চিত্র শিল্পীরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।
শেষ পর্যন্ত 737 MAX 8 মডেলের সব উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ করে দিয়েছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। নিরাপত্তা ইস্যুতে সবশেষ দেশ হিসেবে বোয়িং 737 MAX 8 মডেলের সমস্ত ফ্লাইটের উড্ডয়ন নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। আর এই মডেলের সবশেষ বিমানটি অবতরণ করে বৃহস্পতিবার কানাডার নোভা স্কশিয়ায়। রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে 157 আরোহীর সবাই নিহত হয়। বিমানটি ছিল বোয়িংয়ের 737-এর ম্যাক্স 8 সংস্করণের। এর আগে গেল অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার কোম্পানির একই মডেলের বিমান জাকার্তা থেকে উড়াল দেওয়ার 13 মিনিটের মাথায় সাগরে বিধ্বস্ত হয়ে 189 যাত্রীর সবাই নিহত হয়। রবিবারের দুর্ঘটনার পর বোয়িংয়ের এই মডেলের বিমানটির কারিগরি ত্রুটির বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এয়ারলাইনগুলো। ইথিওপিয়া, সিঙ্গাপুর, চীন, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া পরদিনই সাময়িকভাবে এই মডেলের বিমান চলাচল স্থগিত করে। শুরুতে এই মডেলের বিমানের নিরাপত্তা প্রশ্নে বোয়িং আত্মবিশ্বাসী বলে জানালেও পরপর দুটি বিমান বিধ্বস্ত হওয়ার মধ্যে মিল খুঁজে পাওয়ার পর বিশ্বজুড়ে থাকা 374টি ম্যাক্স 8 বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। কমপাল্লার রুটে এই মডেলের বিমান ব্যবহার করা হলেও এর চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। তবে তা দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন জায়গায় যাত্রী সেবা ব্যাহত হতে পারে। বোয়িং 737 ম্যাক্স 8 কোম্পানির ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া বিমান। বোয়িং এ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনের কাছে 376টি বিমান সরবরাহ করেছে। আরও 4636টি বিমানের ক্রয় আদেশ তাদের হাতে রয়েছে। আমিনা লুসি, ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে এক ম্যাচ খেলেই সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারিয়েছে সাবিনারা। গ্রুপ পর্বে টানা 2 ম্যাচ হেরে ভুটানের বিদায় নিশ্চিত। আর এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে বাংলাদেশের মেয়েরা। 4-4-2-এ শহীদ রঙ্গশালায় বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের ভুটান বধের কৌশল। বিপরীতে 4-3-3 এর ফরমেশন ভুটানের, প্রতিপক্ষের ড্র করার ফরমেশন। ভ্যাপসা গরমের সাথে কড়া রোদ, সেই সাথে ভুটানের রক্ষণ। শুরুর সুবিধাটা বারবার আটকে যাচ্ছিল প্রতিপক্ষের ডিবক্সের সামনে গিয়ে। মিনিট 15 পর বাংলাদেশের রক্ষণ থেকে আখির ভলি রিসিভ করে ভুটানের গোলকিপারকে একা পেয়েও ফিনিশিং করতে পারলেন না স্বপ্না। 42 মিনিটে মারিয়া মান্দার ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান মৌসুমী, তবে বেরসিক লাইন্সম্যান পতাকা তুলে দিয়েছিলেন বলে গোল পায়নি বাংলাদেশ। বিরতিতে গেল গোলশূন্য ফার্স্ট হাফ নিয়ে। বিরতি থেকে ফিরে গোছালো ফুটবল বাংলাদেশের। 47 মিনিটে পাওয়া কর্নার কিক মনিকা চাকমার, ডিবক্সে ছোট্ট জটলা, বল অনায়াসে জালে। অফিসিয়াল ঘোষণা এলো স্কোরার মিশরাত জাহান মৌসুমীর নাম। পাশে অফসাইড হলো কিনা সেই ভয়ে উদযাপনটা দুরু দুরু বুকে বাংলাদেশের মেয়েদের। রেফারি জানালেন এটা বৈধ গোল। বাকি সময়ে বার দুয়েক আক্রমণে গিয়েছে ভুটান। কাউন্টারে নিশ্চিত সুযোগ কাজে লাগাতে পারেনি রাইট উইং স্বপ্না। তবে 86 মিনিটে একক প্রচেষ্টায় ভুটান কিপারকে পরাস্ত করেন অধিনায়ক সাবিনা খাতুন। ভুটান বধের মহাকাব্যটা ঠিক জমে উঠলে কি বাংলাদেশের জন্য? আপাতত 2-0 গোলের জয়, তাতেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। সামনে নেপাল বাধা, সেই বাধা ডিঙাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। শাহান পাপন, ডিবিসি নিউজ, বিরাটনগর, নেপাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বিকেলে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মাহফুজা আক্তার কিরণের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। মাহফুজা আক্তার কিরণের এমন কাজের নিন্দা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আজম নাসির উদ্দিন। শিগগিরই বাংলাদেশ ফুটবলের সকল প্রকার পদ পদবি থেকে তাকে বহিষ্কার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। বাফুফের রহস্যজনক নিরাপত্তারও কঠোর সমালোচনা করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। সমাবেশে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কোচ, শিক্ষার্থী, সাংবাদিক সহ সর্বস্তরের ক্রীড়ামোদী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
টিম সাউদির কাছ থেকে বাবলস বলের টিপস নিতে চান আবু জায়েদ। দুই বোলারের কথাও পাকা, তৃতীয় টেস্ট শেষেই রাহির সাথে বসবেন সাউদি। সুইং দিয়ে দুনিয়ার সেরা ব্যাটসম্যানদের কাবু করতে পারছেন বলেই বাড়ছে আত্মবিশ্বাস। অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে ভালো করবে টাইগার পেস ইউনিট, জানিয়েছেন রাহি। হ্যামিল্টনের ফ্ল্যাট উইকেটে হয়নি, তবে ওয়েলিংটনে ঠিকই নিজের সামর্থ্যে প্রমাণ দিয়েছেন আবু জায়েদ রাহি। কিউইদের যে 6 উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ, তার 3টাই রাহির। একাধিক ক্যাচ না পড়লে ওর বোলিং ফিগারটা হতে পারত আরও মজবুত। সুইমিং কন্ডিশনে নিজের পারফরমেন্স নিয়ে খুশি সিলেটের এই পেসার, তবে বলছেন এখনও শেখার আছে অনেক কিছু বাকি। আর তাই সিরিজ শেষে টিম সাউদির কাছ থেকে শিখতে চান বোলিংয়ের নতুন টেকনিক। এটা অনেকটা ক্রস সিমের মতো, বলটা পড়ে জাস্ট আউটসুইংয়ের মতোই গ্রিপ থাকে, তো বলটা পড়ে একটু ইনসুইং করে, তো এটা শেখার চেষ্টা করব। যেহেতু ম্যাচের শেষে আমি বলছিলাম সাউদির সাথে একটু বসবো। প্রথম 2 টেস্টেই ইনিংস হার, গোটা টিমের পারফরমেন্স নিয়ে হতাশ আবু জায়েদ। বলছেন সময় দিলে দ্রুতই উন্নতি করবে টাইগারদের তরুণ পেস অ্যাটাক। বোলিং ওস্তাদ কোর্টনি ওয়ালশের কাছ থেকেও সাহায্য পাচ্ছেন রাহি। কিউই কন্ডিশনে নিজের সুইংটাকে আরও ধারালো করতে পরিশ্রম করছেন মেলা। অন্যান্য দেশের যে বোলাররা আছে সবাই অনেকগুলো টেস্ট খেলছে, তো আমি মনে করি যে এটাই যেন আমাদের অনেকগুলো টেস্ট খেলা উচিত, কারণ টেস্টটা হলো এক্সপিরিয়েন্স ক্রিকেট। তারপরে নিজের প্রতি বিশ্বাসটা জন্মাইছে যে আমি বল সুইং করাইতে পারি, এবং আসলে ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানরা বলটা খেলতে একটু কষ্ট করতে হচ্ছে। 2012 সাল থেকে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনকে ফলো করছেন আবু জায়েদ, আর তাই ইংলিশ সুপারস্টারের সাথে নিজের তুলনাটাকে উপভোগী করেন এই পেসার। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।